যে 6 ধরনের জমি ক্রয় বিক্রয় চিরস্থায়ীভাবে বন্ধ ঘোষণা বা চিরস্থায়ীভাবে আমরা এই 6 ধরনের জমি ক্রয় বিক্রয় থেকে নিজেদেরকে বিরত রাখবো। আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বরে, বন্টননামা দলিল ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তি। সাধারণত উত্তরাধিকার সম্পত্তি বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তিনি যে সম্পদ রেখে যায়, স্থাবর বা অস্থাবর, এই সম্পত্তির উপরে তিনার প্রত্যেকটা ওয়ারিশের সেখানে একটা অংশ জন্ম হয়। অর্থাৎ ছেলে এবং মেয়ে যদি থাকে বা পুত্র স্ত্রী যদি থাকে, তাহলে তার একটা নির্দিষ্ট পরিমাণে সেখানে অংশ পায়, যেটা মুসলিম ফারাইজ অনুযায়ী, পবিত্র কোরআন অনুযায়ী তাদেরকে দেওয়া হয়েছে। এবং ফারাইজের সাথে এই যে অংশ প্রদান করা হয়েছে, বাংলাদেশ সংবিধানে এর কোনো সাংঘর্ষিকতা নেই। তো যাই হোক, প্রত্যেকটা ওয়ারিশ যতটুকুই অংশ পাক না কেন, ওই যে ব্যক্তি মারা গিয়েছে ওনার রেখে যাওয়া সম্পত্তির প্রতিটা ইঞ্চিতেই অন্য প্রত্যেকটা ওয়ারিশ অংশ পাবে। যার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে। এখন এই যে ওয়ারিশান সম্পত্তি, এই ওয়ারিশান সম্পত্তি সাধারণত আমরা গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে এখন বন্টননামা দলিলের প্রতি মানুষ অনেকটা আগ্রহ দেখাছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলে এবং শহরেও কিছু কিছু ক্ষেত্রে মানুষ নিজেরা এই বন্টননামা দলিল না করে তারা কি করে, পারিবারিক একটা বৈঠক ডাকে এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা পারিবারিকভাবে একটা সম্মতিতে আসে যে এক একজন ব্যক্তি এই জমি তারা চাষাবাদ করে খাবে, বা এই ব্যক্তি এই জমি দখল করবে বা এই বাড়ি দখল করবে, ওই ব্যক্তি ওই জমি বা ওই বাড়ি দখল করবে। এভাবে তারা একটা আপোষ মীমাংসার মাধ্যমে বা পারিবারিকভাবে একটা সমঝোতার মাধ্যমে একটা পারিবারিক একটা তারা বন্টননামা করে নেয়, যেটার কোনো লিখিত ভিত্তি নাই। অনেক সময় ওনারা মনে করে যে আইনগতভাবে ভিত্তি পাওয়ার জন্য তারা অনেক সময় 300 টাকার স্ট্যাম্প কিনে সেখানে লিখিতভাবে এটা প্রমাণপত্র হিসেবে রেখে দেয়। আসলে এই ধরনের স্ট্যাম্পের কোনো মূল্য নেই। এখানে যদি বন্টননামা দলিল না করা হয়, অর্থাৎ নিজেদের ভিতরে কে কতটুকু কোন জায়গায় জমি ভোগ দখল করবে এই আলোকে বন্টননামা করে নেওয়ার মাধ্যমে সেটা যদি দালিলিকভাবে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রি করে না নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে ওই জমি কোনোভাবেই ক্রয় বিক্রয় করা যাবে না। অর্থাৎ এইভাবে আপোষ মীমাংসার মাধ্যমে কোনো জমি বন্টন হয়েছে, কোনো ওয়ারিশ বন্টন করার মাধ্যমে নিজেরা ভোগ দখল করে আসছিল, এখন তার টাকার প্রয়োজন, তার বিক্রি করার দরকার, সে হয়তো ওই জমিটা বিক্রি করে দিয়েছে। এক্ষেত্রে আপনি সচেতন ব্যক্তি হিসেবে কোনোভাবেই ওই জমি ক্রয় করবেন না। কারণ আগে দেখবেন যে তার জমি যদি হয়ে থাকে ওয়ারিশান সম্পত্তি যে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এবং ওই ওয়ারিশান সম্পত্তিতে যদি বন্টনামা দলিল না থাকে, তাহলে কোনোভাবেই ওই জমি আপনি ক্রয় করবেন না। এবং ক্রয় করা থেকে নিজেকে শুধু বিরতই রাখবেন না, আপনি প্রয়োজনে তাকে পরামর্শ দিতে পারেন যে হ্যাঁ আপনি এই জমি ক্রয় করবেন, তাহলে আপনারা যে ওয়ারিশ গুলো আছে সবাই মিলে আগে একটা বন্টনামা দলিল করে নিন, সেই বন্টনামা দলিল আপনাকে দেখাক, তারপরে আপনি ন্যায্য মূল্যে এই জমিটি ক্রয় করতে রাজি আছেন, এভাবে আপনি বলবেন। অর্থাৎ বন্টনামা দলিল না দেখে কোনোভাবেই ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করা যাবে না। যদি আপনি ক্রয় করেও থাকেন তাহলে পরবর্তীতে নামজারি করতে গিয়ে আপনাদের কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হবে। একটা জিনিস মনে রাখবেন ভিউয়ার, সেটা হচ্ছে জমি ক্রয় করার মাধ্যমে শুধু দলিল তৈরি হয়ে গেলেই কিন্তু আপনি ওই জমির প্রকৃত মালিকানা পেয়ে গেলেন না। নামজারি করার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আছে। অর্থাৎ ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি বন্টনামা দলিল ছাড়া আপনি যদি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে যদি দলিল হয়েও যায়, দলিল হয়ে যাবে কি সেখানে আপনার বিভিন্ন দাগে দাগে হয়তো রেফারেন্স দিয়ে ওই ব্যক্তি জমি আপনাকে ক্রয় করে দেবে, বা আপনি হয়তো তার থেকে জমিটি পেয়ে যাবেন। কারণ তার পিতা রেখে যাওয়া প্রত্যেকটি জায়গাতে যেহেতু তার অংশ আছে, সেই অংশ অনুযায়ী সে হয়তো উল্লেখ করে দেবে। কিন্তু আপনি যখন এক দাগে সম্পূর্ণ অংশ ভোগ দখল করবেন, সেক্ষেত্রে অন্যান্য ওয়ারিশেরও যেহেতু সেখানে অংশ আছে, এই ক্ষেত্রে আপনি কোনোভাবে এসিল্যান্ড সাহেবের কাছ থেকে বন্টননামা দলিল ছাড়া নামজারি করে নিতে পারবেন না বর্তমান সিচুয়েশনে। যার কারণে বন্টননামা দলিল ছাড়া কোনোভাবে ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে না। দ্বিতীয় পর্যায়ে, একই জমার অন্তর্ভুক্ত জমি। অনেক সময় পূর্বে হয়তো কোনো ব্যক্তি জমি ক্রয় করেছিল বা একাধিক ব্যক্তি তারা জমি ক্রয় করেছিল এবং একই খতিয়ানের অন্তর্ভুক্ত সেই জমিটি আছে, এরকম যদি হয়ে থাকে, অর্থাৎ একই জমার অন্তর্ভুক্ত বা এক খতিয়ানের অন্তর্ভুক্ত যদি জমি হয়ে থাকে, তাহলে ওই খতিয়ানে মালিক হিসেবে যারা আছে ওই দাগে দাগে যদি সবার অংশ উল্লেখ করা থাকে, যদি পরিপূর্ণ অংশ যদি উল্লেখ করা না থাকে, অর্থাৎ কোন দাগে কি কতটুকু এইভাবে যদি উল্লেখ করা না থাকে, তাহলে দেখা যাচ্ছে ওই খতিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার কারণে বা একই জমার অন্তর্ভুক্ত হওয়ার কারণে সেখানে প্রত্যেকেরই অংশ আছে, অর্থাৎ পাশে যতটুকু অংশ দেওয়া আছে। আমরা সাধারণত জানি যে খতিয়ান যখন প্রস্তুত হয় তখন নাম ঠিকানার ঘরে মালিকদের নাম ঠিকানা বসানো থাকে এবং পাশে তাদের অংশ বসানো থাকে। এই অংশের ঘর বসানোর পর তারপরে দাগ নাম্বার বসানো থাকে, জমির শ্রেণী বসানো থাকে, জমির পরিমাণ বসানো থাকে। ওই যে দাগ নাম্বার যদি একাধিক দাগ হয়ে থাকে বা এক দাগেও যদি একাধিক অংশীদার থেকে থাকে, সেক্ষেত্রে
উক্ত অংশীদাররা সেখানে অংশ পাবে। এখন এই জমি যদি এক খতিয়ানের অন্তর্ভুক্ত কোনো একটা মালিক যদি নিজের ইচ্ছা অনুযায়ী বা নিজে অন্য অংশীদারদের না জানিয়ে বা অন্য যে সহ অংশীদার আছে তাদেরকে অ্যাভয়েড করে যদি অন্য কারো কাছে জমি বিক্রয় করার চেষ্টা করে, সেক্ষেত্রে উনি চাইলেই জমি বিক্রয় করতে পারবে। কিন্তু যে ব্যক্তি ক্রয় করবে ওনাকে কোনোভাবে এই জমি ক্রয় করা ঠিক হবে না। কারণ একই জমার অন্তর্ভুক্ত জমি উনি যদি ক্রয় করে থাকে, তাহলে অন্য যে ওয়ারিশগুলো আছে তাদের কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে, এবং তারা এই বিষয়টি অবগত কিনা, তারা যদি এই বিষয়ে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি চাইলে জমিটি নিতে পারেন, সেক্ষেত্রে জমিটি নেওয়া যাবে। তারপরও তাদেরকে ওই দলিল যখন তৈরি হবে তখন দলিলের সাক্ষী হিসেবে রাখতে হবে। তাদেরকে না জানিয়ে কোনোভাবে একই জমার অন্তর্ভুক্ত বা এক খতিয়ানের অন্তর্ভুক্ত জমি ক্রয় করা যাবে না। কারণ বর্তমান আইন অনুযায়ী, বর্তমান যে ভূমি আইন, এই ভূমি আইন অনুযায়ী একই জমার অন্তর্ভুক্ত যারা আছে তাদের সর্বপ্রথম অধিকার হচ্ছে ওই জমি ক্রয় করার। যদি তারা ক্রয় না করে থাকে সেক্ষেত্রে কেবল বাহিরের কেউ ওই জমি ক্রয় করতে পারবে। তৃতীয় পর্যায়ে খাস জমি। সাধারণত সরকারের যে খাস জমি আছে, সরকার এই খাস জমি 99 বছরের জন্য লিজ প্রদান করে থাকে ভূমিহীনদের মাঝে। এই 99 বছরের লিজ নেওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি শুধু নয়, তার পরবর্তী ওয়ারিশগণও পর্যায়ক্রমে 99 বছর ভোগ দখল করতে পারবে, কিন্তু কখনো এই জমি বিক্রয় করতে পারবে না। যদি কোনো ব্যক্তি মনে করে যে সে খাস জমি নিজের নামে নামজারি করে নিয়েছে, নিজের নামে রেকর্ড করে নিয়েছে, এখন সে চাইলে এই জমিটি বিক্রয় করতে পারে, তাহলে এটা অনুযায়ী সে যদি গোপনে বা কাউকে যদি ভুল ভাল বুঝিয়ে যদি কোনো ব্যক্তির কাছে খাস জমি বিক্রয় করে দিয়ে থাকে, সেক্ষেত্রে উভয় ব্যক্তি কিন্তু আইনের চোখে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। কারণ খাস জমি যেমন ক্রয় করা অপরাধ, তেমনি বিক্রয় করা অপরাধ। কারণ খাস জমি বিক্রয় করার জন্য না, খাস জমি শুধুমাত্র ভোগ দখল করার জন্য ভূমিহীন হিসেবে সরকার এই জমি ভূমিহীনদের মাঝে লিজ আকারে দিয়ে থাকে। তাই কোনোভাবেই আপনি যদি ভুল করে খাস জমি ক্রয় করেও ফেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু নামজারি করতে পারবেন না। এটা মাথায় রাখবেন, কারণ বর্তমান ভূমি আইন অত্যন্ত কঠোর। এক্ষেত্রে কোনো ধরনের আপনি সুযোগ পাবেন না যে ওই খাস জমি নিজে ক্রয় করেছেন এবং ওই খাস জমি হয়তো নিজের নামে নামজারি করে নেবেন। এ ধরনের সুযোগ আপনি কখনো পাবেন না। তাই খাস জমি ক্রয় করা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবেন। 4 নম্বরে, অবৈধভাবে দখল করার মাধ্যমে যারা জমির মালিকানা লাভ করেছিল। অর্থাৎ নতুন যে ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে, আমরা সকলে জানি। এই আইনের গেজেটও হয়ে গেছে, এখনো বিধিমালাটা হয়নি। তবুও এই আইনের পূর্বে এমন অনেক ব্যক্তি আছে তারা অবৈধভাবে জমি ভোগ দখল করার মাধ্যমে তারা জমির প্রকৃত মালিক নাই, কিন্তু জমির প্রকৃত মালিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বা জমির প্রকৃত মালিককে তারা বঞ্চিত করে বা বিতাড়িত করে ওই জমি তারা ভুয়া হয়তো জাল জালিয়াতের মাধ্যমে, তারা ভুয়া ডকুমেন্টস তৈরি করার মাধ্যমে বা নিজেদের নামে অবৈধভাবে রেকর্ড করে নেওয়ার মাধ্যমে তারা মালিকানা পেয়েছিল। এখন ওই জমি তারা যদি বিক্রয় করতে চায়, এক্ষেত্রে আপনি সর্বপ্রথম যাচাই বাছাই করে দেখবেন যে এই জমিটি যে ব্যক্তি বিক্রয় করতে চাচ্ছে সে এই জমিটির মালিকানা কিভাবে পেয়েছিল। যদি দেখেন যে তার মালিকানার ভিতরে কোথাও ত্রুটি আছে, অর্থাৎ আপনি যদি পরিলক্ষিত করে থাকেন যে তার মালিকানা সঠিক না, সে অবৈধভাবে জমির মালিকানা পূর্বে লাভ করেছিল, সেক্ষেত্রে আপনি কোনোভাবে ওই জমি ক্রয় করবেন না। অর্থাৎ আপনি শুধু তো ক্রয় করবেন না, আপনি পারলে বর্তমান ভূমি আইন অনুযায়ী আপনি উক্ত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি জনগণকে সচেতন করার উদ্দেশ্যে আপনি এটা প্রচার করে দিতে পারবেন যে এই ব্যক্তি জমির প্রকৃত মালিক নাই, তিনি অবৈধভাবে জমির মালিকানা লাভ করেছিল। তেনার সিএস রেকর্ড থেকে এস রেকর্ড, এস রেকর্ড থেকে আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড, এই যে রেকর্ডগুলোর ভিতরে তেনার কোনো ধারাবাহিকতা নেই, তিনি অবৈধভাবে এই জমির মালিকানা লাভ করেছে অবৈধ ভোগ দখলের মাধ্যমে। এক্ষেত্রে আপনি উক্ত ব্যক্তির মুখোশ উন্মোচন করে সমাজের কাছে আপনি প্রকাশ করে দিতে পারবেন যে এই ব্যক্তি একটি ভূমিদস্যু। অর্থাৎ এই ধরনের জমি তো কখনো ক্রয় করা যাবেই না, এবং পাশাপাশি উক্ত ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বরে, জাল জালিয়াতের মাধ্যমে কোনো ভুয়া ডকুমেন্টস এর মাধ্যমে বা ভুয়া ভাবে যদি জমির মালিকানা কেউ লাভ করে ক্ষমতার অপব্যবহার করে, এমন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করা যাবে না। অর্থাৎ পূর্বে সাধারণত কোনো ব্যক্তি যদি ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে যদি জমির মালিকানা লাভ করে থাকে বা পেশি শক্তি বা কোনো ধরনের কুচক্র ব্যবহার করার মাধ্যমে বা কোনো ধরনের ষড়যন্ত্র ব্যবহার করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি ক্ষমতাকে প্রভাবিত করে নিজের নামে কোনো পরিত্যক্ত সম্পত্তি মালিকানা যদি লাভ করে থাকে, এক্ষেত্রে উক্ত জমি এখন সে যদি বিক্রয় করতে চায় তাহলে আপনি কোনোভাবে ওই জমি ক্রয় করবেন না। কারণ মনে রাখতে হবে যে এই জমি সে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে বা ক্ষমতায় যাওয়ার মাধ্যমে সে ক্ষমতায় একটা সুযোগ তৈরি করে এই জমি নিজের নামে সে মালিকানা তৈরি করে নিয়েছে, সে কোনোভাবে এই জমির প্রকৃত মালিক নয়। এ ধরনের কোনো জমি আপনি কিন্তু ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখবেন। 6 নম্বরে, ভুয়া দলিলের মাধ্যমে কোনো ব্যক্তি যদি জমির মালিকানা লাভ করে। সাধারণত
এমন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে 1947 সালে দেশ বিভক্ত, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ, এই সকল সময়ে অনেক হিন্দু ভাই বোন এবং বিহারিরা যারা পাকিস্তানিরা তারা অনেক সময় জমি পরিত্যক্ত অবস্থায় রেখে তারা পাকিস্তান ও ভারতে পাড়ি জমিয়েছিল রাতের অন্ধকারে জীবন বাঁচানোর সুবিধার্থে। এখন এই যে পরিত্যক্ত সম্পত্তি, যেটা বাড়ি হতে পারে বা সম্পদ মানে জমি হতে পারে, এই সকল পরিত্যক্ত সম্পত্তি অনেকে আছে যারা এলাকার প্রভাবশালী ছিল, তারা এই জমিগুলো দখল করে নিয়েছিল এবং পরবর্তীতে রেকর্ড আসলে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিল। এখন তারা যদি এই জমি বিক্রয় করতে চায় এবং আপনি সচেতন হয়ে যদি দেখতে পান যে এই ব্যক্তি পূর্বে জমির মালিক ছিল না, কিন্তু সে সুযোগ নিয়ে পরিত্যক্ত অবস্থায় জমিটি ছিল, এই জমি সে হিন্দু ভাইদের জমি বা বিহারীদের জমি নিজের নামে যেভাবে হোক সে ভুলভাল করে হোক বা রেকর্ড কারিগণকে কোনোভাবে বুঝিয়ে সে নিজের নামে রেকর্ড করে নেওয়ার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল, এই জমি ক্রয় করা থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। এবং পারলে আপনি উক্ত ব্যক্তিকে বলবেন যে আপনি এই জমি প্রকৃত মালিক যারা তাদের কাছে ছেড়ে দিন, যেহেতু আপনি জমির মালিক নয়, অথবা আপনি সরকারের কাছে এই জমি ফিরিয়ে দিন। কারণ বর্তমান ভূমি আইন অত্যন্ত কঠোর এবং বর্তমান ভূমি আইনে কোনো ধরনের এরকম দুর্বলতা দেখানো হয়নি যে জমির প্রকৃত মালিক যে নয় তার জমি ক্রয় করতে হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে 6 নম্বরে যে পয়েন্টে বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরো কয়েকটি বিষয় আছে, যেমন সরকারি যে খাস জমিগুলো, মানে সরকারি যে বিভিন্ন নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া যে জমিগুলো পরবর্তী 30 বছর পর যদি সেখানে নতুন করে চর জেগে ওঠে, এই ধরনের জমি যদি কেউ অবৈধভাবে দখল করে মালিকেরা দাবি করে, তার কাছ থেকে জমি ক্রয় করা যাবে না। এছাড়া বিভিন্ন সরকারি যে সংস্থা আছে, ভূমি যে পানি উন্নয়ন বোর্ড আছে, তারপরে বন বিভাগের জমি আছে, চা বাগানের জমি আছে, এই সকল জমিগুলো কিন্তু ক্রয় করা যাবে না। অর্থাৎ এই সকল জমি যেহেতু সরকারি প্রতিষ্ঠানের জমি বা সরকারি সংস্থা জমি, এই সকল জমি কোনো ব্যক্তি অবৈধভাবে দখল করে যদি ভুয়া মালিকানার মাধ্যমে বা ভুয়া ডকুমেন্টস শো করার মাধ্যমে যদি নিজেকে মালিকানা দাবি করে আসে, তাহলে তার কাছ থেকে এই সকল জমি ক্রয় করা যাবে না।